ক্ষমতায় আসলেও শেষ হচ্ছে কি মোদি ম্যাজিক? কেন সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি? পশ্চিমবঙ্গে বিজেপির ধস, কোন জাদুতে ভর করে মমতার বিজয়? ভগবান থেকে কসাই, কারিগর থেকে মুসলিম বিদ্বেষী, তাকে ঘিরে কেন এত আলোচনা, বিতর্ক? আগুন নিয়ে খেলছে ন্যাটো, হুঁশিয়ারি রাশিয়ার। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। টানা তৃতীয়বারের মতো আবারও ভারতের ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে একক দল হিসেবে নয়, জোট সরকার গঠন করেই সন্তুষ্ট থাকতে হবে তার দল বিজেপিকে। কারণ 400 তো দূরে থাক, এবার দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। আর এর পেছনে কাজ করছে কংগ্রেসের বেড়ে যাওয়া ভোট ব্যাংক। নির্বাচনে হেরে গেলেও বিজেপিকে ভূমিধস জয় পেতে দেয়নি কংগ্রেস। ধারণার চাইতে ভালো অবস্থানে রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি। কিন্তু কেন তৃতীয়বারেও মোদীর জয় আটকাতে পারলেন না রাহুলের দল? কেন হারল কংগ্রেস? কিভাবে আবারও ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী? সেসব নিয়ে থাকছে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী হওয়ার 10 বছর পর নরেন্দ্র মোদীর চোখ এবার তৃতীয় দফায় ক্ষমতা দখল। হিন্দু মুসলিম বিভাজন, নাগরিকত্ব আইন, বিরোধীদের গ্রেফতার, গণমাধ্যমের মুখ বন্ধ করা সহ তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। তারপরেও গত এক দশকে কিভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠলেন তিনি? কেন নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত মোদীর পক্ষেই গেল? কেন হারলেন রাহুল গান্ধী? লোকসভা নির্বাচনে মোদী ও বিজেপি জোটের জেতার অন্যতম কারণ হিন্দু জাতীয়তাবাদ। সাংবিধানিকভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু গত এক দশক ধরে হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা অনুসরণ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটি সবসময় প্রকাশ্যে দাবি করে এসেছে ধর্মনিরপেক্ষ নয়, বরং ভারত হবে একটি হিন্দু রাষ্ট্র। নির্বাচন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ছিল আপ কি বার 400 পার। বাবরি মসজিদের জায়গায় নির্মিত নতুন রাম মন্দিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন মোদী। তখন দেশজুড়ে উঠেছিল হিন্দু ধর্মীয় আবেগের জোয়ার। অবস্থা দেখে মনে হয়েছিল নির্বাচনে 400-র বেশি আসন দখল করা মোদী ও তার জোট বিজেপির জন্য হবে সহজ টার্গেট। লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাগুলোর আভাসই শেষ পর্যন্ত সত্যি হল। এনডিএর ব্যাপক সাফল্য প্রমাণ করল কাজে এসেছে হিন্দু ভোট ব্যাংক। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন। নির্বাচনী ফলাফলে যে ভূমিধস জয় পাওয়ার কথা ছিল বিজেপির, বাস্তবে সেরকম ঘটেনি। ধারণার চাইতে ভালো অবস্থান দখলে রাখতে পেরেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি। তবে নির্বাচনে মোটেও ক্যারিশমাটিক কোনো কিছু দেখাতে পারেননি রাহুল। বিজেপির এক দশকের ক্ষমতাকালে কংগ্রেসে তৈরি হয়েছে বড় রকমের নেতৃত্বের সংকট। মোদী ম্যাজিকের পাশে রীতিমতো আলোহীন মনে হয়েছে রাহুলের অবস্থান। নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে অসংখ্য বিরোধী নেতার বাড়ি ও দফতরে হানা দিয়েছে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা। গত 21 মার্চ গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। আইনি মারপ্যাচে পদত্যাগে বাধ্য হয়েছেন অনেক বিরোধী নেতা। এমন দমনপীড়ন অনেকাংশে থামিয়ে দিয়েছে বিরোধী পক্ষের গতি। এবারের নির্বাচনে কংগ্রেস ও মোদী বিরোধী শিবিরের জন্য চরম আশঙ্কার একটি বিষয় রয়েছে। টানা তৃতীয় মেয়াদে পরাজিত হওয়া রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের জন্য হবে বড় একটি ধাক্কা। নির্বাচন পরবর্তী সংসদে ঝুঁকির মুখে পড়বে তাদের অবস্থান। তৃণমূল পর্যায়ে তৈরি হবে বড় রকমের আস্থার সংকট। ভবিষ্যতে কংগ্রেসের জন্য এই সংকট কাটিয়ে ওঠা হবে বেশ কঠিন। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে উঠেছে ব্যাপক কারচুপি, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। অনেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ট্রফি গেল বিজেপির ঘরে। সাম্প্রতিক সময়ে ভারতে ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য ছাড়িয়েছে অতীতের সমস্ত রেকর্ড। শক্তিশালী নেতৃত্বের অভাবে ধুঁকছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে আশা নিরাশার মাঝেও প্রশ্ন থাকছে, কেমন হবে মোদীর নেতৃত্বে ভারতের নতুন সরকার? হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
হ্যাট্রিক জয়, সরকার গঠনের পথে থাকা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের 400 পার হওয়ার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে। ভোট গণনার শুরু থেকেই 300 আসনের দিকে তাকিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া জোর টক্কর দিয়ে 543টির মধ্যে প্রায় 250 আসনের কাছাকাছি রয়েছে, যা গেল 10 বছরে কংগ্রেসের জন্য প্রত্যাশার থেকেও বড় অর্জন। তবে বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পশ্চিমবঙ্গ থেকে। সেখানে তৃণমূলের কাছে পাত্তাই পায়নি মোদীর দল। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। যত গর্জে তত বর্ষে না। 18তম লোকসভা নির্বাচনে প্রবাদটি যেন অস্বস্তিকর দুঃস্বপ্ন হয়ে ধরা দিল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষেত্রে। হ্যাট্রিক জয়ে সরকার গঠনের পথে থাকা এনডিএ জোট 543টি আসনের মধ্যে হেসে খেলে 400 গণ্ডি পেরুতে দৃঢ় প্রত্যয়ী থাকলেও গণনার শুরু থেকেই 300 আসনের দিকে তাকিয়ে হিমশিম খেতে শুরু করে। 2019 সালে এই জোট পেয়েছিল 352 আসন, যেখানে শরিক বিজেপির একারই ছিল 303টি আসন। অন্যদিকে প্রত্যাশার গণ্ডি ছাড়িয়ে জ্বলে উঠেছে ভোটার সমর্থন নিয়ে সন্দেহের দোলাচলে থাকা সোনিয়া গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। বিজেপির আগ্রাসী প্রতাপ আর দম্ভে প্রবল ঝাঁকুনি দিয়ে গত দুইবারের লোকসভা নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো ফল করেছে কংগ্রেস। 2019 সালের লোকসভা নির্বাচনে ইউপিএ জোটের শরিক কংগ্রেস জয় পেয়েছিল মাত্র 52 আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন বেড়েছে তার দল তৃণমূল কংগ্রেসের। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল গতবার 42টির মধ্যে 22টি আসনে জয় পেলেও এবার সেই সংখ্যাও পার হয়ে হুঙ্কার ছাড়ছে। গতবার 18 আসন পাওয়া বিজেপির কপাল পুড়ে আসন সংখ্যায় ধস নেমেছে। এর জন্য বিজেপির আসন বণ্টন নিয়ে প্রার্থীদের মতামত আর রাজ্যের সংখ্যালঘু গোষ্ঠীকে গুরুত্ব না দেওয়া এবং রাজ্যের উন্নয়নে পোক্ত কৌশল না থাকাকে দুষছেন বিশ্লেষকরা। শুধু মোদির কথামালার ওপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল ভোটারদের মনে আস্থা জাগাতে পারেনি। মোদির গেরুয়া শিবিরের চরম শক্তিশালী ঘাঁটি উত্তরপ্রদেশেও বড়সড় ধাক্কা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। 2019 সালে 80টির মধ্যে 62 আসনে জয় নিশ্চিত করা দলটির এবারের অবস্থান প্রায় অর্ধেকে নেমেছে। বাবরি মসজিদ ভেঙে ফেলার ধ্বংসস্তূপের ওপর মহা সমারোহে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল অযোধ্যার যেই ফাইজাবাদে, সেখানেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেখানে বিজেপির লাল্লু সিংকে পেছনে ফেলেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। গতবার 5 আসন পাওয়া অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এসপি এবার বড় লাভ দিয়ে দখল করেছে 30টির বেশি আসন। এসপির মতো ইন্ডিয়া জোটের আরেক শরিক কংগ্রেস এগিয়ে 6 আসনে। 1 জুন লোকসভা নির্বাচনের 7ম দফার ভোট শেষ হওয়ার 72 ঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার 100 কোটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 64 কোটি 20 লাখ ভোটার। প্রথমে গণনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট, এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে পড়া ভোটের গণনা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিকে হতে শুরু করেছে নরেন্দ্র মোদীর ম্যাজিক। মঙ্গলবার নির্বাচনী ফলাফলে তা এখন অনেকটাই পরিষ্কার। পরিস্থিতি আরো নাজুক হলে সরকার গঠনেও ছোট দলগুলোর সাথে বড় ধরনের দর কষাকষির মুখে পড়তে পারে মোদীর দল বিজেপি। আসছে সময় কতটা বিপাকে পড়তে পারেন ম্যাজিক ম্যান নরেন্দ্র মোদী? বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। তাহলে কি শেষ হতে শুরু করেছে ম্যাজিক ম্যানের জাদু? 1 দশক পর কি একদলীয় শাসনের ইতি ঘটার ইঙ্গিত দিচ্ছে? মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল আসার সাথে সাথে যতই সময় গড়িয়েছে ততই পরিষ্কার হয়েছে, তা স্পষ্ট হয়েছে আর কাজ করছে না মোদি ম্যাজিক। ফলাফল ঘোষণার আগে বুথ ফেরত জরিপ যেভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিশাল ব্যবধানে জয়ের আভাস দিয়েছিল, সকাল থেকেই সে আশায় প্রায় গুড়েবালি। আপকি বার 400 পার। ভোটের আগে নরেন্দ্র মোদীর এই স্লোগান এখন কবরে। 400 তো অনেক দূর, মেরে কেটে 300 আসন পাওয়াই কঠিন হয়ে পড়েছে টানা 2 বার ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্বাধীন জোটের। পরিস্থিতি এতটাই নাজুক যে সরকার গঠনেও ছোট দলগুলোর সাথে বড় ধরনের দর কষাকষির মুখে পড়তে পারে মোদীর দল বিজেপি।
এবারের নির্বাচনে যতটা না লড়াই হয়েছে মোদির দল বিজেপি আর রাহুল গান্ধীর কংগ্রেসের মধ্যে, তার চেয়ে বেশি ছিল মূল্যবোধ আর ধর্মীয় অনুভূতির লড়াই। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে ভারতের নির্বাচনের একদিকে ছিল মোদির দেখানো ব্যবসায়িক উন্নতি ও হিন্দুত্ববাদ কেন্দ্রিক শাসন, সংখ্যালঘু মুসলিম দমন নিপীড়ন, আর অন্যদিকে ছিল গণতন্ত্র এবং ভারতের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের লড়াই। মূলত সেই লড়াইয়ে ব্যক্তি মোদির চমক কমে এসেছে, প্রায় হেরে গেছেন তিনি, এটা এখন বলাই যায়। আর এই কারণেই বিজেপি বড় ধরনের ধাক্কা খেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কাছে। ইন্ডিয়া জোট যেখানে খাদ্যের উচ্চ মূল্য এবং উচ্চ বেকারত্বের বিপরীতে কর্মসংস্থান ও ধর্ম নিরপেক্ষতার কথা জনসাধারণের সামনে তুলে ধরেছে, তখন বিজেপি হেঁটেছে সেই পুরনো পথে, আরেকবার মোদি ম্যাজিকের আশায়, যেখানে মূলত স্লোগান ছিল মোদির গ্যারান্টি কিংবা মোদির পরিবার, যেখানে সবার ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব একমাত্র প্রধানমন্ত্রী মোদির। বিশ্লেষকরা বলছেন মোদির বড় নির্বাচনী অস্ত্র ছিল নিজেকে একক নেতৃত্ব হিসেবে তুলে ধরা, যার কোনো পিছুটান নেই। উত্তরাধিকারী না থাকায় তার একটি দুর্নীতি বিরোধী পরিচয়ও শক্তিশালী হয়ে উঠেছিল। এর সাথে দশকের পর দশক ধরে চলা হিন্দুত্ববাদের প্রচার কৌশল, মুসলিম বিদ্বেষ ছড়িয়ে হিন্দু ভোট ব্যাংক বাড়ানো, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ, প্রধানমন্ত্রী হিসেবে ভারতকে বিশ্বের সামনে আলাদা করে তুলে ধরা এবং কোটি ভারতীয় দরিদ্র পরিবারের জন্য মোদী সরকারের নানা কর্মসূচির ভরসায় এবারের নির্বাচনে জয় পেতে চেয়েছিল বিজেপি। কিন্তু সে আশা ধাক্কা খেয়েছে বড় আকারে। প্রধানমন্ত্রী হিসেবে ৮০ ভাগের বেশি মোদির প্রতি সমর্থনের পাল্লাও ভোটের বাক্সে প্রভাব ফেলেনি এবার। মোদি বিরোধীরা বলছেন ২০১৯ সাল থেকে মোদি ম্যাজিক ফিকে হতে শুরু করেছে। ২০১৯ সালের ভোটের হিসাবেই জোটটি কম ভোট পায়, আর এবার এসে যেটি প্রভাব ফেলেছে আসন সংখ্যাতেও। নির্বাচনী প্রচারে নিজেকে পরমাত্মা হিসেবে তুলে ধরা মোদির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে দিনকে দিন তার স্বৈরাচারী হয়ে ওঠা। মোদি নিজের উত্থানকে শক্তিশালী করতে একে একে পার্লামেন্ট, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে দুর্বল করায় মনোযোগী ছিলেন। বিরোধীদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জেলে পুরেছেন, যার বড় উদাহরণ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ অবশ্য এক ধাপ এগিয়ে মোদিকে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আর ২০ শতকের একনায়ক জোসেফ স্টালিন ও মাও সেতুং এর সাথে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। কারো কাছে তিনি ভগবান, তো কারো কাছে গুজরাটের কসাই। কারো কাছে তিনি নতুন ভারত গড়ার কারিগর, তো কারো কাছে মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী নেতা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক ক্যারিয়ার, প্রতিটি জায়গায় নাটকীয়তা ও বিতর্কে ভরপুর যে নেতার জীবন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্ক আর মোদী যেন সমার্থক। কিন্তু কেন এত সমালোচনা তাকে ঘিরে? কিভাবে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় উঠলেন তিনি? বিস্তারিত জানবো মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কখনো চাওয়ালা, কখনো গুজরাটের কসাই, কখনো আবার কট্টর হিন্দুত্ববাদী নেতা বা মুসলিম বিদ্বেষী কিংবা একনায়ক। নানা তকমা লেগে আছে তার গায়ে। একদিকে তিনি যেমন আলোচিত, সমালোচিত আর বিতর্কিত, অন্যদিকে তার মতো রাজনৈতিক সাফল্য জওহরলাল নেহরুর পর পাননি ভারতের আর কোনো প্রধানমন্ত্রী। বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতের রাজনীতিতে বিতর্ক আর মোদী যেন সমার্থক। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক ক্যারিয়ার, প্রতিটি জায়গায় নাটকীয়তা ও বিতর্কে ভরপুর এই নেতার জীবন। নরেন্দ্র মোদী ভারতের কট্টর হিন্দুদের কাছে যতটা জনপ্রিয়, ততটাই সংখ্যালঘু মুসলিমদের কাছে এক শঙ্কার নাম। মোদীর জন্ম এবং বেড়ে ওঠা উত্তর পূর্ব গুজরাটের ভাদনগড়ে এক চা বিক্রেতা বাবার ঘরে। তবে বাবা মায়ের ৬ সন্তানের মধ্যে তৃতীয় নরেন্দ্র মোদী নিজে চা বিক্রি করেছেন কিনা তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। খোদ নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী এক জনসভায় দাবি করেন মোদী কখনোই পেশায় চাওয়ালা ছিলেন না। তিনি শুধু ছোটবেলায় তার বাবাকে চা বিক্রির কাজে সাহায্য করতেন। এমনকি নরেন্দ্র মোদীর জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায় গবেষণার কাজে গুজরাটে গিয়ে মোদীর বাবার চায়ের দোকানের কোনো খোঁজই পাননি। সেখানে আদৌ কোনো চায়ের দোকান ছিল কিনা তা জানেন না সেখানকার প্রবীণরাও।
কিন্তু এই চাকেই পুঁজি করেছেন নরেন্দ্র মোদী। চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী, দেশটির গণতান্ত্রিক সাফল্যের সেরা বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনের মডেল এই নরেন্দ্র মোদী। তার আমলে ভারতের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে অনেক, কিন্তু আছে মুদ্রার উল্টো পিঠো। বেড়েছে জীবনযাত্রার ব্যয়, বেড়েছে বেকারত্ব। একই সাথে তার আমলেই ভারতে সবচেয়ে বেশি ঘটেছে সংখ্যালঘু মুসলিমদের উপর জুলুম নির্যাতনের ঘটনা। এনআরসি, সিএ এর মতো মুসলিম খেদাও কর্মসূচির নায়কও এই নরেন্দ্র মোদী। অবশ্য ভারতে যতই বেড়েছে মুসলিম বিদ্বেষ, ইসলামফোবিয়া, ততই বিজেপির পক্ষে বেড়েছে হিন্দু ভোট। খুব বেশি ক্যারিসমেটিক নেতা না হয়েও কেবল ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট ব্যাংক বাড়িয়েছেন তিনি। বিতর্ক আছে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও। সত্যি তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কিনা সরকারি বয়ান সত্ত্বেও সেই সংশয় ঘোচেনি। এখানেই শেষ নয়, বিবাহিত হয়েও কেন সংসার করেননি সে রহস্য কাটেনি আজও। 1968 সালে 18 বছরের মোদী বিয়ে করেছিলেন ষোড়শী যশোদাবেনকে, কিন্তু না করেছেন সংসার, না ছেড়েছেন, না যশোদাবেনকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, না বিচ্ছেদের পথে হেঁটেছেন। এমনকি দীর্ঘ সময়ে রাজ্য স্তরে নির্বাচনী হলফনামায় বিবাহিত জীবনের ঘরটি ফাঁকা রেখেছেন তিনি। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের জীবনীতে অনুপ্রাণিত নরেন্দ্র মোদী। 1971 সালে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। 1985 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদীকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায়। এরপর 2001 সালের 7 অক্টোবর মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ভারতের মূলধারার রাজনীতিতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করতে থাকেন মোদী। রাজনৈতিক অঙ্গনে নরেন্দ্র মোদীকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক গুজরাটের দাঙ্গা। 2002 সালের যে দাঙ্গায় অন্তত 2000 মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় মোদীকে। দাঙ্গায় নিহতদের মধ্যে 790 জন ছিল মুসলিম নাগরিক। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে গুজরাটের কসাইয়ের তকমা দেওয়া হয় মোদীকে। কিন্তু এত কিছুর পরও 2014 সাল থেকে পরপর 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি 10 বছরে একবারের জন্য কোনো সংবাদ সম্মেলন করেননি, পার্লামেন্ট সদস্যদের প্রশ্নের জবাব দেননি। এই 10 বছরে একটি বারের জন্য কারো কাছে জবাবদিহি করেননি তিনি। আর এইভাবেই মোদী গড়ে তুলেছেন একনায়কতন্ত্রের এক নতুন সংস্কৃতি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবারের লোকসভা নির্বাচনে হেরে গেছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। উত্তরপ্রদেশের রায়বেরিলিতে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে হারিয়ে জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর আমেথিতে বিজেপির প্রার্থী অভিনেত্রী স্মৃতি ইরানি হেরেছেন কংগ্রেস নেতা কিশোরী লালের কাছে। তবে মান্ডি আসনে কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অবশ্য জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে হেরে গেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। 1,02,052 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট পার্টির আব্দুল রশিদ শেখ। হেরে গেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে মেহবুবা মুফতির বিপরীতে জয় পেয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়ান আলতাফ। আগুন নিয়ে খেলছে ন্যাটো, এবার এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের পর এবার নেদারল্যান্ডসের ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়ার পর এমন হুমকি দিল দেশটি। যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের পথ ধরে রাশিয়াতে হামলা চালাতে পারবে এমন F-16 যুদ্ধবিমান চলতি বছরই ইউক্রেনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস। বিস্তারিত হিজেল জুবায়েরের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে চলতি বছরেই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমানের প্রথম বহর দেবে বলে জানিয়েছে নেদারল্যান্ডস। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলংগ্রেন একথা জানান। ইউক্রেন এই যুদ্ধবিমান কেবল নিজের ভূখণ্ডে ব্যবহার করবে নাকি রাশিয়া বা অন্য কোথাও, সে ব্যাপারে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, বলেন ওলংগ্রেন। এর আগে 2023 সালের জুলাইতে ন্যাটোর সম্মেলনে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দেয় নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য। যদিও ইউক্রেন কিভাবে তা ব্যবহার করতে পারবে সে ব্যাপারে প্রত্যেক দেশেরই নিজস্ব শর্ত আছে। বেলজিয়াম জানিয়েছে তাদের সরবরাহ করা অস্ত্র নিজ ভূখণ্ডের বাইরে ব্যবহার করতে পারবে না ইউক্রেন। শিগগিরই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান হস্তান্তরের ঘোষণা দিয়েছে ডেনমার্কও। তবে তারা বলছে ইউক্রেন যদি এই বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালায় তাও আন্তর্জাতিক যুদ্ধ আইন পরিপন্থী নয়।
এদিকে রাশিয়া বলছে চলমান যুদ্ধে হস্তক্ষেপ ও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে ন্যাটো আগুন নিয়ে খেলছে। এর আগে ক্রেমলিন আরও বলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ প্রক্রিয়া যুদ্ধবন্ধ বা সমঝোতার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না, এটি বরং পুরো পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন শেষ হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সহ মোট ৮০ প্রার্থী নিবন্ধন করেছেন। শিগগিরই যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গার্ডিয়ান কাউন্সিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার দেশটির রাজধানী তেহরানে প্রার্থিতা নিবন্ধনে ইতি টানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে অংশ নিতে মোট ৮০ জন নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে। নিবন্ধন করা প্রার্থীদের মধ্যে আছেন এর আগে টানা ২ দফা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহমুদ আহমেদিনেজাদ, ইরানের বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এশহাক জাহাঙ্গীরি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি, সাবেক নারী পার্লামেন্ট সদস্য জোহরে এলাহিয়ান ও পারমাণবিক কর্মকাণ্ডের মধ্যস্থতাকারী সাবেক শীর্ষ কর্মকর্তা সাইদ জালিলি। ৫ দিনের প্রার্থিতা নিবন্ধন শুরু হয় গত বৃহস্পতিবার। আগামী ৫ দিনের মধ্যে নিবন্ধনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের কাজটি করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। জুনের ২৮ তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৫ সালে, কিন্তু গত ১৯ মে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ইস্ট আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর কারণে নির্বাচনের সময় এগিয়ে আনা হয়েছে। ইরানের বিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতি বা শূন্যতা তৈরির ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। রাইসির আকস্মিক মৃত্যুর ফলে ইরানে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। এ অবস্থায় কে হতে যাচ্ছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে ইরান সহ গোটা বিশ্বের মানুষই ব্যাপক কৌতূহল নিয়ে অপেক্ষা করছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফ্রান্সে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাঙালি সংস্কৃতি, সেই সাথে বিনিময় হচ্ছে দুই দেশের সংস্কৃতিরও। বাঙালিদের রয়েছে শত শত বছরের ইতিহাস ঐতিহ্য, তাই যেন ফরাসিরা মজেছে বাংলাদেশি সংস্কৃতির প্রেমে। ফ্রান্স থেকে ইয়াসির আরাফাত খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাসনাত জোবায়ের। চোখ ধাঁধানো সব সৌন্দর্য ও হাজার বছরের ঐতিহ্য নিয়ে প্যারিসের জুরেস পার্কে উদযাপন হয় বাংলার বৈশাখী মেলা। পুরো অনুষ্ঠানটি ছিল দেশীয় আমেজে, এজন্য ফ্রান্সের বুকে ফুটে ওঠা এক টুকরো বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মেলার স্টলগুলোতে ছিল বাঙালির মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমারোহ। আরও ছিল বিভিন্ন রকমের পিঠাপুলি, মিষ্টান্ন, চটপটি, ঝালমুড়ি সহ হরেক রকমের খাবার। জানা যায় ইউরোপের আবহাওয়ার কারণে মেলাটি বাংলাদেশের বৈশাখ মাস অনুযায়ী উদযাপন করা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের দেশের যে ঐতিহ্য যা ফুটে উঠতেছে এটা অবশ্যই সুন্দর, কারণ আমরা তো সবসময় যে যারা প্রবাসী থাকি ওইটা তো যে দেশের যে ঐতিহ্য যে সংস্কার যেগুলো আছে আমরা যেগুলো দেশের মধ্যে পালন করি, যেমন পহেলা বৈশাখ বলেন, তারপর বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করি, এগুলোতে এখানে তো সচরাচর পাওয়া যায় না। কিন্তু যে বাঙালিরা মিলে যে এটা করতে অবশ্যই এটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। অনেক স্টলও বসছে, সুন্দর লাগতেছে, নাচ গান জাতীয় সঙ্গীত হয়েছে। আমাদের বাচ্চাদের মানে আমাদের যে জেনারেশন সেই জেনারেশনদের শেখানোর জন্য আসলে আমরা চাচ্ছিলাম যে এই ধরনের অনুষ্ঠান করে আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য। এভাবে করে আসলে আমাদের বাচ্চারা শিখতে পারবে, আর আমাদের পরের জেনারেশন যারা আমার বাচ্চাদের পরে তারাও কিন্তু এভাবে শিখবে আমাদের সেই ধারাবাহিকতা। মেলা কেন্দ্র করে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল প্যারিসের জুরেস পার্ক। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরাসি সহ বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি। ফরাসিরা বাংলাদেশি খাবার, সংস্কৃতি ও পোশাক পরিচ্ছেদের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বিদেশিরা বাংলা গানের তাল ও সুরের মূর্ছনায় নেচে ওঠেন। আমি এলেক্সা ও জুলিয়ার সঙ্গে এখানে এসেছি। আমরা এখানে এসে নাচ উপভোগ করলাম, বাংলার সংস্কৃতি দেখতে পেলাম, যা দেখে ভীষণ ভালো লাগলো।
আমি শুধু এটাই বলতে চাই, আমি পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এ সময় এখানকার এই কনসার্টটি দেখতে পাই। প্যারিসে বাঙালি কালচার দেখতে পেয়ে আমি আনন্দিত। এ সময় মেলার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা বেলি আফরোজ, সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পী নিশিতা বড়ুয়া সহ আরো অনেকেই। মেলার অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরবর্তীতে প্রবাসী বাঙালি শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে জমে ওঠে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা নির্লস পরিশ্রম করে মাঝে মধ্যে আমাদের এই ফ্রান্সে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এটা আমাদের আসলে অনেক বড় পাওনা। এরকম অনুষ্ঠান থেকে মানে আমাদের বাংলাদেশের কালচার তুলে ধরতে পারছি, আমার খুব ভালো লাগছে। এই দেশে জন্ম নিয়েও মানে বাংলাদেশের কালচারের উপরে আমি বুঝতে পারছি, মানে অনুভব করতে পারছি যে আমাদের একটা খুব সুন্দর কালচার আছে। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এমন অনুষ্ঠান ইউরোপের মাটিতে প্রবাসীদের আরও সৃষ্টিশীল হতে সহায়তা করবে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলবে বলে মনে করেন আয়োজকরা। হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।